ন্যারেটিভটা আওয়ামী লীগের কারণেই তৈরি হয়েছে। আওয়ামী লীগের ভারত তোষণের যে মত অবস্থান ছিল, তাদের সরকারি অবস্থান ছিল, তার জন্যই কিন্তু এটা তৈরি হয়েছে। পুরো ছাত্র সমাজের মধ্যে ইন্টারেস্টিং নাম ব্যবহার করে, মানে একটু বাঙালি নাম ব্যবহার করে, যাতে ইসলামের সাথে তাদের কোনো সম্পৃক্তি নাই, এই ধরনের একটা বিষয় প্রমাণ করার জন্য তাকে জেনারেলাইজ করেন যে একটা ক্যাম্পাসে নামাজ পড়ার ক্ষেত্রে বাধা দেয় অন্যান্য ক্ষমতাসীন সংগঠন, সেইটা কিন্তু বিশ্বাসযোগ্য কোনো বয়ান হইতে পারে শিবিরের হাতে চলে যাবে দেশ। হ্যাঁ, এই ন্যারেটিভটা তৈরি করার জন্য। এখন দেখেন ছাত্র শিবির, এই ছাত্র শিবির কিন্তু খালি এই যে 2012 থেকে 2024-এর ঘটনা বললাম, সময়কালের কথা উল্লেখ করলাম, এই সময়কালেই যে ছাত্রলীগ খালি গুপ্ত ছিল, ঘটনা কিন্তু এরকম না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1992 সাল থেকে 1998 সাল পর্যন্ত ছিলাম, হ্যাঁ, আমাদের সময়ে 1-1.5 বছরের একটা সেশন যাচ্ছিল ওই সময়। তো আমি ক্যাম্পাসে, আমার রেজাল্ট হয় মার্চে, আমি ক্যাম্পাস ছেড়ে ঢাকায়, আবার ক্যাম্পাস ছেড়ে দিয়ে হলো সময় নিয়েছিলাম, আমরা 5 মাস ছিলাম, কারণ সেই সময়টা আমরা ধর্ষণ বিরোধী আন্দোলন করছিলাম, যেই কারণে আমি ক্যাম্পাসে অবস্থান করছিলাম। তারপরে আমরা ধর্ষণ বিরোধী আন্দোলনের ফার্স্ট ফেজের পরে আমি ক্যাম্পাস ছেড়ে দিই। এই সময়কালে আমি আমার অভিজ্ঞতা বলি, 95 সালে শিবির যখন 2 হল দখল করলো, তখন ছাত্রলীগের সভাপতি আলবেরুনি হল শাখার ছাত্রলীগের সভাপতি এবং ছাত্র শিবিরের সভাপতি একই লোক ছিল, আমাদের 2 ব্যাচ সিনিয়র। মানে ছাত্র শিবিরের সভাপতি আর ছাত্রলীগের সভাপতি একই ব্যক্তি, একই লোক, আলবেরুনি হল শাখার। হ্যাঁ, এখন তাকে ধরে কিন্তু আমরা পিটাইছিলাম, কারণ যখন হল দখল করে তখন কিন্তু ছাত্র শিবির আমাদেরকে, মানে হল থেকে যে কিভাবে নগ্নভাবে নির্যাতন করে ছাত্রদেরকে বের করে দিছিল হল থেকে হল দখল করার জন্য, সেটা তো ওরা দেখে নাই। এখন আমাদের অবস্থানটা ঠিক ছিল কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, এবং আমি এখন মনে করি যে আমাদের অবস্থান ওইভাবে পছন্দের ঠিক ছিল কিনা। হ্যাঁ, আমার অবস্থান, হ্যাঁ, এগুলো নিয়ে আমিও বলতে পারি যে হ্যাঁ, আমার অ্যাপোলজিটিক অবস্থান আছে। যে জামাত দাড়ি টুপি দেখে যেটা আমাদের ক্যাম্পাসে, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, ওই জায়গায় আসবো হাসিনা পা, যেটা ওই জায়গায় আবরারের ব্যাপারটা তো একদম সরাসরি এরকমই। তো না, আবরার হত্যা, আবরার কিন্তু দাড়িওয়ালা ছিল না, আবরার কিন্তু সাধারণ একটা বিষয়টা আমি বলতেছি, ট্যাগিং হলো অ্যান্টি ইন্ডিয়ান একটা বক্তব্য দিচ্ছিল, যে কারণে যে বিষয়টাও আমাদের এই নতুন জেনারেশনের একটা পপুলার ন্যারেটিভ, যে অ্যান্টি ইন্ডিয়ান একটা হওয়ার কারণ এই সময় আওয়ামী লীগ তো আসলে ভারতীয় আধিপত্যবাদকে দেশে প্রতিষ্ঠিত করছে, এই ন্যারেটিভটা তো সত্য। রামপাল তুলে দিচ্ছে আওয়ামী লীগ ভারতীয় কোম্পানির হাতে। হ্যাঁ, এত বিদ্রোহ, এত প্রতিরোধের মুখেও আওয়ামী লীগ কিন্তু একের পর এক নৌবন্দর, গ্যাস ক্ষেত্র, বিদ্যুৎ প্রকল্পগুলি ভারতের হাতে তুলে দিচ্ছিল। তো এই অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভটা আওয়ামী লীগের কারণেই তৈরি হয়েছে। আওয়ামী লীগের ভারত তোষণের যে অবস্থান ছিল, তাদের সরকারি অবস্থান ছিল, তার জন্যই কিন্তু এটা তৈরি হয়েছে পুরো ছাত্র সমাজের মধ্যে। আমি সেই জায়গায় পরে আছি। ছাত্রলীগ, ছাত্র শিবিরের কথা বলছিলাম, ছাত্র শিবির ওই সময়ও গুপ্ত ছিল, গুপ্তভাবে রাজনীতি করার কৌশলটা ছাত্র শিবিরের সবসময় পুরোনো একটা কৌশল। আমাদের হলে একটা ছেলে অ্যারেঞ্জ করতো আপনার পর্নোগ্রাফি ফিল্ম ফেস্টিভ্যাল, আমরা সেটাতে পার্টিসিপেট করি নাই, কিন্তু ওই সময়ে একটা ছেলে পর্নোগ্রাফি ফিল্ম ফেস্টিভ্যাল করতো তার বন্ধু বান্ধব নিয়ে, তার নাম বলতো, নিজের নাম দিছিল চৌহান। এবং 95-তে ছাত্র শিবির যখন কামালউদ্দিন হল আর আলবনি হল দখল করতে যায়, আমি থাকতাম মাওলানা ভাসানী হলে, এই ভাসানী হল থেকে ওই ছেলে আলবনি হল দখল করতে গেছে। আমি দেখি ছাদের উপর দাঁড়ায় এসে একটা, মানে বন্দুকের নাম তো জানি না, কিন্তু একটা বন্দুক তুলে গুলি করতেছে আকাশে, সেই ছেলে যে পর্নোগ্রাফি ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করতো। তো নিজেদের পরিচয় বাড়ানোর জন্য শিবিরের এই বাজে কৌশলটা, এইটা অনেক পুরনো কৌশল। হ্যাঁ, এই জিতু যে বিপি হয়েছে, সেও যদি শিবির হয় আমি অবাক হব না। হ্যাঁ,
আমি অবাক হব না। কনফিউশন আসলে যেহেতু শিবির না ছাত্রলীগ, আমি জানি না সে শিবির কিনা, আমি জানি না সে শিবির কিনা, কিন্তু আমি যদি কেউ আমাকে এসে বলে যে সে শিবিরের সাথে যুক্ত বা সে ছাত্রলীগের সাথে শিবিরের আঘাতের মধ্য দিয়ে বিপি হয়েছে, এগুলি যদি কেউ আমাকে বলে, আমি মানে প্রমাণ সহ বলতে আসে, আমি অবিশ্বাস করব না। হ্যাঁ, আমি শিবিরের এই কৌশলগুলি আমরা আমাদের সময় দেখেছি। যে আপনি বলেন শিবির পর্নোগ্রাফি ফিল্ম ফেস্টিভ্যাল করতেছে একটা ছেলে, মানে কমন রুমে তারা পর্নোগ্রাফি দেখে কিছু স্টুডেন্ট মিলে। এইটা সেই সময় বিসিআর ভাড়া করে আনতে হইতো ক্যাম্পাসে। হ্যাঁ, তো সেই ছেলে শিবিরের কর্মী ছিল, নেতা ছিল, নাহলে তো আর অস্ত্র হাতে হলদখল করতে যায় না। তখন আমরা অনার্স পাস করে ফেলছি। আমার শুধু ডাকনামটা মনে আছে, ডাকনামটা বলতো চৌহান। চৌহান চৌহান নামটা শুনলেও কিন্তু আপনার কাছে মনে হবে না যে এটা মুসলিম ওই ওয়াশরুমে নামাজ পড়া কোনো ছেলে। ছেলে কিন্তু নিজের নামটাও এক ধরনের ভারতীয় বানা ফেলছে তার নিজের ছদ্ম পরিচয় লুকানোর জন্য। তো আলী হাসান মুজাহিদের ছেলে ছাত্র দলের দপ্তর সম্পাদক হিসাবে হয়েছিল, আপনার প্রস্তাবিত কমিটিতে ছিল। তার নাম ছিল মৃন্ময়। ধরা পড়ার পরে আমরা জানলাম মৃন্ময় সে হলো 96 সালে ধরা। তোমার নাম ব্যবহার করে তারা এই ধরনের ইন্টারেস্টিং নাম ব্যবহার করে, মানে একটু বাঙালি নাম ব্যবহার করে, যাতে ইসলামের সাথে তাদের কোনো সম্পৃক্তি নাই, এই ধরনের একটা বিষয় প্রমাণ করার জন্য তারা এটা করে। হ্যাঁ, নিজেদের পরিচয় বাড়ানোর জন্য। কিন্তু আমি যে ঘটনাটা আমি সকালবেলা বলছিলাম যে আমার মনে পড়ে, দ্বিতীয়বার 96 সালে যখন ক্যাম্পাস দখল করে শিবির, আমার তাবলিক বন্ধু ব্যাচমেট ইংরেজিতে পড়তো, ফিজিক্সে পড়তো, আমরা দুইটা ছেলেকে আমি দেখি যে তারা শিবির বিরোধী অবস্থান নিয়ে তারা ওই হলের কামাল উদ্দিনের ছাত্র ছিল তারা দুইজনই, তারা নিজেরা নেমে আসতেছে একটা লাঠি নিয়ে শিবির মারার জন্য, পিটানোর জন্য। সে কিন্তু তাবলিক, ওই ছেলে একদম 5 ওয়াক্ত নামাজ পড়া না, শুধু চিল্লায় যাওয়া, 40 দিনের চিল্লায় যাওয়া ছেলেরা, তারাও শিবির বিরোধিতা করেছে। কারণ কি, ক্যাম্পাসে ওই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন টু প্রিভেন্ট শিবির। কারণ শিবির একবার একটা ক্যাম্পাস দখল করে নিলে আপনি ক্যাম্পাসের রাজপথে রাস্তায় গান গাইতে পারবেন না। আমি নিজে সেইটার ভিকটিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাট এরা হয়তো কোনো পরিবর্তন আনবে, তার জন্য হয়তো দেখা যাক। এখন সেটা আমরা জানি না এরা কি করবে, যে কারণে আমি এদের বিরোধিতাও করছি না। মনে করি যে দেখি এদেরকে, ওরা আগে কিন্তু ক্ষমতা দখলের রাজনীতি, যে মাথায় যে শিবির ঘুরছে সেই শিবির আর এই শিবির এক কিনা সেটা না। দেখেন, যারা এই মিথ্যা কথাটা বলতে পারে, যারা এই মিথ্যা প্রোপাগান্ডায় যায় যে ক্যাম্পাসের ওয়াশরুমে নামাজ পড়েছি, সেই ক্যাম্পাসে আজকে আল্লাহু আকবার স্লোগান ধ্বনি তুলছি, এই ক্যাম্পাসের কথা বলছে, সেই ক্যাম্পাসে তো এই মুহূর্তে তো আপনি ছিলেন না। ওই যে মোমেন্টের কথা বলছে, সেই মোমেন্টে কি আপনি ছিলেন? আমার মোমেন্টে থাকার প্রয়োজন নাই। বাংলাদেশে কোনো জায়গায় আপনার নামাজ পড়াতে কেউ কখনো বাধা দেয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2টা মসজিদ আছে, একটা ক্যাম্পাসটা কিন্তু অনেক, প্রত্যেকটা হলে নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে। এখন নামাজ পড়লে একটা ছেলে শিবির, আপনি কি মনে করেন যারা ছাত্রলীগ করতো বা যারা ছাত্রদল করে তারা তাদের নামাজ পড়ে না কেউ? তারা নিজেদেরকে শিবির না এইটা প্রমাণের জন্য তারা নিজেদেরকে নাস্তিক বলে উপস্থাপন করতে, ওই যে পর্নোগ্রাফি ফিল্ম ফেস্টিভ্যালের অর্গানাইজার হওয়া বানিয়ে ফেলতেও তারা নিজেরা তোয়াক্কা করতো না। শুধুমাত্র সে ওই জায়গাটাও অফ রাখতো, সে যে আমি যদি নামাজ পড়ি তাহলে আমাকে ধর্মপ্রাণ মুসলিম যদি মনে করে, তাহলে আমার শিবির পরিচয়টা উন্মোচিত হওয়ার সম্ভাবনা রাখে। ইকুয়েশনটা হলো এইটা। কিন্তু যে ক্যাম্পাসের ওয়াশরুমে নামাজ পড়েছি এইটা বলার মধ্য দিয়ে আপনি যদি এটাকে জেনারেলাইজ করেন যে একটা ক্যাম্পাসে নামাজ পড়ার ক্ষেত্রে বাধা দেয় অন্যান্য ক্ষমতাসীন সংগঠন, সেইটা কিন্তু বিশ্বাসযোগ্য কোনো বয়ান হইতে পারে না। এইটা বানানো বয়ান
কারণ এই ধরনের বয়ানগুলি হাজির করে তারা মনে করে যে তারা নিজেদেরকে জনপ্রিয় করে তুলতে পারবে, কিন্তু এটা এই বয়ানের মারফত কিন্তু দেখবেন ডাকসুতে সাদিক কায়েম কিন্তু অনেক মডারেট উপস্থাপন করছে নিজেকে। হ্যাঁ, সে যেখানে যেই ভাও সেই ভাবে চলো আর কি। হ্যাঁ, তার মানে এই যে যেখানে যেই ভাও ক্ষমতার প্রয়োজনে সেই ভাবে চলা, যেই রাজনৈতিক সংগঠন তাদের নিজেদের কৌশল মনে করে, সে ক্ষমতা পেলে আসলে কি করতে পারে আপনি বলতে পারেন না। না, সেটা আমরা এখন দেখবো। আমরা তো আর কেউ, এখন তো আধুনিক যুগ, এখন যুগ, মানে বেশ এখন তো ইচ্ছে করলেই মানুষকে বোকা বানানো কঠিন, তাই না? হ্যাঁ হ্যাঁ, না এইটা আবার বোকা বানানোর জায়গা আছে ভাই, হাসিনা ভাইয়া, বোকা বানানোর জায়গা আছে। কারণ আমাদের আরেকটা রিয়েলিটি তৈরি হয়েছে 90-তে, আমাদের সময় যেটা ছিল না, সেটা হলো সোশ্যাল নেটওয়ার্কের বয়ান। আপনি পিনাকি ভট্টাচার্য প্যারিসে বৈশা কি বলে, ইলিয়াস হোসেন আমেরিকায় বৈশা কি বলে, হ্যাঁ, সেই ষড়যন্ত্রের জায়গাগুলি কিন্তু আপনি বিশ্বাস করেন। এখন ইলিয়াস হোসেন নিউ ইয়র্কে থাকে, পিনাকি প্যারিসে থাকে, তার যোগাযোগগুলি, তার তথ্য সাপ্লায়ার কারা আসলে বাংলাদেশে? সাধারণ মানুষ পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনকে তথ্য সরবরাহ করে না। সাধারণ মানুষ উল্টা পিনাকি এবং ইলিয়াসের তথ্য একুমুলেট করে নিজেদের মধ্যে। এই তথ্যগুলি দেয় হলো দেশের ভিতরে যারা ষড়যন্ত্র করে। এখন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ, এটাকে আমি সত্য মনে করি, কারণ এই লোকটাকেও আমি ব্যক্তিগতভাবে চিনতাম, পিনাকি ভট্টাচার্যকে। সে যখন সিপিবির 2013-তে গণজাগরণ মঞ্চের একজন অর্গানাইজারের মতো, অর্গানাইজারও সে ছিল না যদিও, মানে নিজেকে ভাবতো অর্গানাইজার, সেই পিনাকি ভট্টাচার্যকে তো আমি জানি। সিপিবির নেতা সদস্য, সে তো কার্যকরী সিপিবির প্রেসিডেন্ট মেম্বার ছিল সে সিপিবি, তো চাঁদা দেওয়ার মেম্বার ছিল সে সময়। তো সেই সময়ের পিনাকি ভট্টাচার্যকে তো আমি চিনি। আপনি তার যে পরিবর্তন, এই পরিবর্তন মতাদর্শিক পরিবর্তন না তো আসলে, এটা ধান্দাবাজি পরিবর্তন, এবং এটা ধান্দাবাজিও তো না আসলে। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, আমি মনে করি যদি সঠিক তদন্ত হয় সেটা প্রমাণিত হইতে পারে সে যে রয়্যাল এজেন্ট, এটা হওয়ার খুব সম্ভাবনা আছে। পিনাকি ভট্টাচার্য রয়্যাল এজেন্ট। আর ইলিয়াস হোসেনকে আমি নিজের চেহারা বলতে পারি, আমি তো বাংলাদেশে থাকতে এই শোবিজ, টেলিভিশন, মিডিয়া এগুলি নিয়ে কন্টেন্ট এগুলি কাজ করতাম, তো আমি তো ইলিয়াস হোসেনকে দেখছি যখন এই যে আব্দুল সালামের 21শে টিভি, এই এস আলম গ্রুপ দখল করে, 21শে টেলিভিশন যখন এস আলম গ্রুপ দখল করে আওয়ামী প্ররোচনায়, মানে আওয়ামী ইন্ধনে, সেই সময় কিন্তু ইলিয়াস হোসেন 21শে টেলিভিশনে চাকরি করে। আমি তাকে দেখছি ওই বছর, মানে কোন বছরে, 2016-তে, তাই না? 2016-তে সেই এস আলম গ্রুপ 21শে টেলিভিশন দখল করার বছরে যেই বইমেলার অনুষ্ঠান হয়েছিল, ওই বইমেলার অনুষ্ঠান ইলিয়াস হোসেনের প্রযোজনায় হয়েছিল। হ্যাঁ, কিভাবে ছিল সেটাও আমার নিজের চোখে দেখা, কারণ আমি যাইতাম তখন 21শে টেলিভিশনে, তার আগে থেকে যাইতাম, তো ওই সময় গেছি।